আমার যে খামারটা আছে 42টা গরুর যে খামারটা আছে, মানে এখান থেকে যদি আল্লাহ পাক দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, এই ইনকামটা দিয়ে একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়া যাবে। আচ্ছা, তাহলে আপনি বলবেন অনেক ছেলে মেয়ে হতাশ, হবে না আমার দ্বারা কিছু, ভাবছেন তাই, সে পরিবারের বোঝা, সমাজের বোঝা হয়ে গেছে। আপনি সেই ভাইকে একটু প্রেরণা দেন, যাতে করে উনি আবার নতুন করে স্বপ্ন দেখেন ভালোভাবে বেঁচে থাকার। আপনার মতো করে আমিও খামারটা শুরু করতে চাই, আপনার খামার দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। তাহলে আমাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? সাবধানতা, আপনার গরু যে জায়গাটা করবেন, খামার করবেন, সেটা আসলে আমাদের বাংলাদেশের একটা আছে, গরু চুরির প্রথা আছে। আপনার প্রথমত সেফটি লাগবে, যে জায়গা করবেন সেটা যেন সেফটি থাকে, রাতে যেন এটা কোনো চুরি টুরি না হতে পারে। এবং আমি আপনার সাজেস্ট করব এটাই যে আপনি আমার চেয়েও আরো অনেক বাংলাদেশের মধ্যে অনেক অভিজ্ঞ খামারি আছে, তাদের সঙ্গে কথা বলবেন। আমার জায়গা থেকে আমি ছোট মানুষ হিসেবে যতটুকু পরামর্শ দেওয়ার আমি আপনাকে দিব। এবং গরু নির্বাচন, গরু কেনা এবং গরু বিক্রি, হ্যাঁ, এই যে এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা লাগবে। তাহলে এই গরুটা যে আপনি নির্বাচন করেছিলেন, কেন করেছিলেন এটা একটু বলবেন আমাকে। গরু তো বাজারে আরো ছিল। এই গরুটা নির্বাচন করার গরু প্রথম আমরা দেখব বয়স, তারপরে বয়সটা কেমন হতে হবে? বয়স আমরা মোটামুটি আপনার হলো 4 দাঁত 6 দাঁত। হ্যাঁ, আচ্ছা, যত কম হয়, হ্যাঁ, বয়স ভালো দেখে নিব। গায়ে শুকনে যা থাকে থাক, তার সে সুস্থ আছে না না এটা দেখব। এবং মাথাটা দেখবো যে মাথা এবং এই সাইডটা আপনার বড় আছে না নাই। আচ্ছা, জি। এবং ওর শেপটা যে মানে চওড়া আছে না নাই। হ্যাঁ, মানে কাঠামোটা বড় কিনা, এবং হাত এবং যে পা 4টা আছে গরুর, পা গুলো আসলে গিরাগুলো কতটা মোটা আছে না না, এটা দেখি আমরা নির্বাচন করি। আচ্ছা, আর চামড়াটা লুজ না পাতলা? চামড়া পাতলা যেটা, এটা নিব আমরা, মোটা চামড়ার গরু কিনবো না। আর তারপরে আরো একটা বিষয় আছে, গরুর গায়ে হাত দিলে যে চামড়াটা একটু নড়াবে, তার মানে সংবেদনশীল হবে দেখবেন। জি জি, তার মানে প্রমাণ হলো যে এই গরুটা সুস্থ আছে। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, আপনার যে মাজল যেটা, এই যে এটা ভিজা থাকবে, শুষ্ক থাকা মানে অসুস্থ। আমরা নাক বলি, এটা নাকের এই জায়গাটা, এই জায়গাটা ঘামা থাকবে, মানুষের গা ঘামার মতো ঘামা থাকবে, সিক্ত থাকবে। জি জি, এটা হলো মোটামুটি গরু নির্বাচন। আমি গরুটা বাজার থেকে কিনে নিয়ে আসলাম, এবার কি করব? গরু আপনি যখন বাজার থেকে নিয়ে আসবেন, আসলে গরু যেটা খামারের নিয়ম, হয়তো অনেকের ওই রকম জায়গা নাই, তারপরেও যতটুকু পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন পাটাগুলো ধুয়ে দিয়ে সেটা উঠাইলেন, দিয়ে গরু রেস্ট হলো। গরু কেনার পর প্রথমত রেস্ট দিবেন, ধরেন 10 দিন রেস্ট দেবো। 10 দিনের মধ্যে আমার 42টা গরু যদি কেনা হয় যায়, 10 দিন পরে আমরা প্রথমত আগে গরু ঢুকে আগে খুরার ইনজেকশন করব। খুরা রোগের যে ইনজেকশনটা, সেটা ওয়ান ফার্মার যে আরিয়া ভ্যাকসিনটা আছে, সর্বোচ্চ ভালো রেজাল্ট। এটা আমি অনেকবারে দেখছি। আমরা ভ্যাকসিন করাবো। এটা ভ্যাকসিন করে 15 দিনের 10 দিন যেতে, তখন দেখালো ভ্যাকসিনটা মোটামুটি একটা টাইম চলে এসেছে, তখন আমরা ট্যাবলেট দিই কৃমির। জি জি, দিয়ে আবার 15 দিন পরে একটা বুস্টার ডোজ দেবো, তখন এমিট্রিন প্লাস বা এই জাতীয় কম্বাইন যে ওষুধগুলো আছে এটা দিই। দেওয়ার পর হয়তো দেখা গেল যে এগুলো ভালো করে লিভার টনিক যদি লাগলো, না হলে হয়তো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন দিলাম 3 দিন। এইখানে আপনাকে আমি একটু থামাবো। জি, যে সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে কৃমির ওষুধ দেওয়ার পর লিভার টনিকটা ব্যবহার করতে হয়, কিন্তু অনেকেই কিন্তু করছেন না ইদানিং। আমি দেখছি অনেক খামারি ভাই কিন্তু বলছেন লিভার টনিক দিতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি কোন গরুটাতে লিভার টনিক দিবেন আর কোন গরুটাতে লিভার টনিক দিবেন না? আসলে লিভার টনিক যে গরুগুলোর বয়স বেশি, কৃমির ডোজ দেওয়ার পর দেখা গেল যে পাতলা পায়খানা থামতেছে না বা হচ্ছে না, এইটা এইরকম আমরা দেখলে আসলে বুঝতে পারি যে এটা লিভার টনিকের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমরা লিভার টনিক ব্যবহার করি। যেটা সুস্থ সবল সেটাকে প্রয়োজন হয় না। আচ্ছা, প্রয়োজন হয় না। এরপর কি করে শুরু করবেন? এবার আমরা মূলত যখন কৃমির ডোজ শেষ হয়ে গেল, তখন ধীরে ধীরে খাবারটা ইমপ্রুভ করি। সপ্তাহে আপনার হলো তার এনার্জির জন্য আপনার হলো আপনার এসি এর ক্যাটাফোড আছে, সুপার অ্যামানো আছে বা অ্যামানোভিট প্লাস আছে, এগুলো সপ্তাহে আমরা 12 সিসি করে দিই গরু অনুযায়ী। আচ্ছা, আর শুধুমাত্র আমাদের যে লুজ ফিড আছে, লুজ ফিডটা আমরা সকালবেলা একবার দেবো, বিকেলবেলা একবার দেবো। এগুলাতে ধরেন 1.5 কেজি 1.5 কেজি পর্যন্ত পায়। আর এই যে শুকনা খড় আছে আমাদের, মেশিনে কাটি 1 ইঞ্চি খড় আমরা খাওয়াই। ঘাস কোনো লাগে না, ঘাস দিলে গরু হবে না। আচ্ছা, ঘাস দিলে গরু হবে না কেন? অনেকে বলে ঘাস ছাড়া গরু হয় না, আপনি বলছেন ঘাস দিলে। আমার 1 একর মাটিতে ঘাস ছিল ফ্যাডেনিং এর, যখন ঘাস দিছিলাম তখন গরুর পেট ছাড়ি দেয়, বড় হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, হয় না। আমরা ঘাস পরে উঠাই দিচ্ছি, উঠাই দেওয়ার পর শুধু খড় দিয়ে আপনি এটা করছেন? জি, শুকনা খড় এবং আমাদের নিজ
দানাদার খাবার দেয়। জি, দানাদার খাবার দেই। আচ্ছা। তাতে অনেক আমি রেজাল্ট পাইছি ইনশাল্লাহ। আচ্ছা। এটা দিয়ে চলি। এছাড়া আর নতুন কোনো যত্ন নিবার কোনো না, অন্য অতিরিক্ত কোনো সাবধানতা? অতিরিক্ত সাবধানতা কোনো কিছুই লাগবে না। এতেই হয়ে যাবে। জি। এটা কততে কিনেছিলেন? এটা আমার কেনা ছিল আপনার হলো ৬৭,৫০০। আচ্ছা, এটা কতদিন কেনা হয়েছে? সবগুলো একসঙ্গে কেনা একসঙ্গে। হয়েছে। জি। এটা কতদিন কিনেছিলেন? এটা গরু কেনা ছিল আপনার হলো ৬৩,০০০ টাকা। আচ্ছা, জি। এটা নিয়ে আপনি কেমন আশা করছেন? এটা ৬৩, তো এটাতে খুব একটা ভালো হয়তো আশা করা যাবে না। গরুটা আসলে অতটা পারফেক্ট হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, নির্বাচনটা জি, অতটা যথাযথ জি, হয়নি বলে জি, আমার মনে হয়েছে। আমরা আরো একটা গরু দেখবো আসলে। আমরা এইটা কি অবস্থায়? এই যে এটা মোটামুটি ভালো অবস্থা। এটাতে ভালো আসবে। জি, ভালো আসবে। এই গরুটা আমার মোটামুটি ৭২,০০০ টাকা কেনা ছিল। আচ্ছা। ৭০-এ ধরেন, হুম এদিকে খরচ হবে ৪০,০০০। হুম ১,১০,০০০। ১,১০,০০০। আশা করি আমি ১,৪০,০০০-এর উপরে বিক্রি হবে। আচ্ছা, ১,৪০,০০০-এর উপরে বিক্রি হবে। তার মানে মোটামুটি ৩০ আসতেছে। জি, বা পার আসবে, হচ্ছে। আসবে। আচ্ছা, এই যে আপনার যে এই অভিজ্ঞতা, এটা তো একদিনে আসে নাই, একদিনে আসে নাই তো। আস্তে আস্তে ক্রমান্বয়ে এই এটার পিছনে আমি বহু সময় দিছি। অনেক ইউটিউব চ্যানেল দেখি, আমি বিভিন্ন বই পুস্তক পড়ছি। মানুষের আরো আমার চেয়ে যারা বড় খামারি আছে তাদের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের ওখানে গিয়েছি। তারা কিভাবে গরু কিনে, তাদের সঙ্গে গাড়ি নিয়ে দূর দূরান্তর হাটে গেছি। তারা গরু কিনছে, আমি গরু দেখছি, কেনা দেখছি। দালালের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। দালাল একটা আমাদের তো হাটের একটা সমস্যা, এবং সবচাইতে বিশ্বস্ত জায়গা তৈরি করছি। গরু কিনতে গেলে কিভাবে কথা বলতে হবে, কি কথা বললে তারা বিশ্বাস করবে যে এক কথা আমি গরু নেবো। এগুলো তো আমি অনেকদিন পরিশ্রম করছি, তাদের সঙ্গে চলাফেরা করছি, ঘোরাফেরা করছি। টাকা থাকলে কি খামারি হতে পারবে? না, হতে পারবে না। তাহলে কি লাগবে? তার অভিজ্ঞতা লাগবে। সেই অভিজ্ঞতাটা কোত্থেকে আসবে? তাকে অভিজ্ঞতা আপনার হলো এগুলো ক্লাস করি কোনো অভিজ্ঞতা হবে না, তাকে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নিতে হবে। আমি এটার পিছনে ঠকছি, সময় দিছি। মানুষ আমার গরু কিনে দিয়ে ৫,০০০ একটা গরু লাভ খাইছে, এখন করতে পারে না। এই গরু আমি নিজে কিনবো, নিজে বিক্রি করব। এই গরু কতটুকু মাংস আছে এবং কতটুকু আছে আমি বলতে পারবো যে এই গরু এত টাকা বিক্রি হবে। হয়তো ২,০০০ কম হলো বা ২,০০০ বেশি হলো, সেটা আলাদা ব্যাপার। এটা খামার করতে গেলে আমি যেটা বলবো, তাকে নিজস্ব অভিজ্ঞতা লাগবে, এবং সে অভিজ্ঞতা সে যদি তৈরি করে, সে ছোট আকারে শুরু করবে, ছোট থেকে বড়র দিকে যাবে। তার মানে কোনো উদ্যোগই ছোট না, শুরুটাও ছোট হতে পারে, কিন্তু উদ্যোগ ছোট না, উদ্যোগটা অনেক বড়, উদ্যোগটা অনেক বড়, স্বপ্নটা অনেক বড়, স্বপ্নটা অনেক বড়, অনেক দূরে যাবো এই আশায় রাখি। জি, 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 তাই তো। জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে অভিজ্ঞতা ছাড়া কিন্তু হয় না। আর এই অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতার কথা কিন্তু উনি বললেন। আর আমি বলবো, প্রশিক্ষণ নিন, অভিজ্ঞতা নিন, তারপরে খামার করুন। হ্যাঁ, আপনার বয়স যদি 18 থেকে 35 বছর হয়, আপনি চলে আসুন যুব উন্নয়ন অধিদপ্তরে, যদি প্রশিক্ষণ নিতে চান এবং দক্ষ মানুষে রূপান্তর হতে চান। আর একজন দক্ষ মানুষই কিন্তু দেশের সম্পদ, আর অর্থনৈতিক বিনির্মাণে সহযোগিতা করে এই দক্ষ মানুষগুলোই। এ ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই আপনার সাথে আমি একমত। এটা করে অনেক কিছুই সম্ভব। অনেক বড় হয়তো মানুষ চাকরি অমুক তমুক মানে করব সে করব। তবে একটা যদি আমি মনে করি, আমার যে খামারটা আছে, ৪২টা গরুর যে খামারটা আছে, মানে এখান থেকে যদি আল্লাহ পাক দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, এই ইনকামটা দিয়ে একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়া যাবে। আচ্ছা, তাহলে আপনি বলবেন, অনেক ছেলে মেয়ে হতাশ, হবে না আমার দ্বারা কিছু, ভাবছেন তাই, সে পরিবারের বোঝা, সমাজের বোঝা হয়ে গেছে। আপনি সেই ভাইকে একটু প্রেরণা দেন, যাতে করে উনি আবার নতুন করে স্বপ্ন দেখেন ভালোভাবে বেঁচে থাকার। আসলে মানুষের যে হতাশাগ্রস্ত মানুষরা আসলে কোনো কিছুই করতে পারে না। যদি মানে ঘুরে দাঁড়াতে চায় মানুষ, যদি একটু রিস্ক নেয়, যদি বলে যে এটার পেছনে শ্রম দেবো, আমি এটা সময় দেবো, এটা আমি শিখবো, চেষ্টার অসাধ্য আসলে কিছুই নেই মানুষের। মানুষ এটা চেষ্টা করলে সব কিছুই করতে পারে। এটা আল্লাহর নেয়ামত মানুষের, এবং রহমত আছে। এটা মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারবে। করতে পারবে না বা করা যাবে না, হবে না, এরকম কোনো জিনিস আছে বলে আমি মনে করি না। যদি সেটা আমার সৎ ইচ্ছে, সৎ নিয়ত, সৎভাবে আমি করতে পারি, আল্লাহ এটাতে রহমত করবে, এবং ইনশাল্লাহ যে কেউ এটাতে সাকসেস হবে, আমি আমার জায়গা থেকে মনে করি। যেটা আপনার হয়েছিল। জি। সুপ্রিয় দর্শক, আর একটা কথা না বললেই নয়, আশাগুলো যখন আহত হয় তখনই মানুষ হতাশায় ভোগে। আর এই হতাশাগ্রস্ত মানুষ কিন্তু আর উঠে দাঁড়াতে পারে না। তাই তো শক্তি আনুন, প্রেরণা আনুন, হবেই, আপনিই পারবেন। তবে হ্যাঁ, শুরুটা এখন থেকে করুন। বড় করে করতে হবে সেটা এরকম নয়, ছোট্ট হলেও শুরু করুন।
এটাই তো আপনি বলবেন। জি জি জি। সময় নষ্ট করার কথা বলবেন কি আপনি? না, সময় নষ্টের কথা বলবো না। আপনার এটা থেকে অনেক কিছু সময় আমার কাছে পরামর্শ নিয়ে আমার আশেপাশে অনেক 10টা 15টা 12টা 8টা এরকম অনেক খামারি আছে, তারা আমার কাছ থেকে, আমার এলাকায় আমি ফিড ফর্মেশন করে দিছি, ওষুধের দোকান তাকে চিনিয়ে দিছি, ওখান থেকে নিয়ে খাদ্য নিয়ে তারাও ভালো কিছু করতেছে। আশেপাশে আছে আরো ছোট ছোট খামার আছে, তারা যে কোনো পরামর্শ আমার কাছে নেয় সব সময়ের জন্য। আর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, যে আমার ওসিলায় যদি তাই 2 টাকা রুজি রোজগার করি খেতে পারে, তাহলে আমি ওর কাছে তো আমার পাওয়ার কিছু নেই, আল্লাহ পাক তো আমার সহায় হবে। এই আর সবচেয়ে বড় কথা, মানুষ তো সেই যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষ তো সেই জি। যার মানবিকতা আছে, মানুষ তো সেই যে অন্যের ভালোটা চাই, জি অকল্যাণটা চাই না। আসলে আমরা তো ওটাই চাই, আমরা চাই আমাদের আসলে আমরা যারা একটু বয়স হয়ে গেছি বা যারা বুঝি, তারা যদি তরুণ সমাজের পাশে দাঁড়ায়, তারা যদি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি, তাদের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, দেশের অর্থনীতি নতুন করে বিনির্মাণ হবে। আর আমাদের দেশ এমন একটা জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে এই যুব সমাজ। এই যুব সমাজ কিন্তু 69, 71, 24 সবসময় কিন্তু অবদান রেখেছে ইতিহাস সৃষ্টিতে। আবারও নতুন করে এক ইতিহাস সৃষ্টি করতে হবে আমাদের, যে ইতিহাস আমাদের দেশের অর্থনীতিকে বিনির্মিত করবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তবেই আমরা পাবো জনসংখ্যাগত লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাকাল। এটা কত দেখেছেন? এটা আমার একটা কম টাকার গরু, অবশ্য 62,000 টাকা। তার মানে এটা তো একটু বেশি আশা করছেন। জি জি, আশা করতেছি। এইটা কত কিনেছেন? এটা গরু 58,000 টাকা কেনা। আচ্ছা, একটু আগে যে আপনার ছেলের সঙ্গে কথা বললেন, এটা একটু পায়খানা করছে। জি। কেন পায়খানা করছে, কি কারণে, কি করলে এটা ভালো হবে? এটা আসলে গরু কেনার পর থেকে একটু ডিস্টার্ব ছিল, একটু যদি খাবার একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো পায়খানা নরম হয়ে যায়। এটা খাবার কমাই দিতে হবে, আর আমাদের কাছে ঔষধ আছে। কি ওষুধ প্রয়োগ করবেন এখানে? আমরা যদি প্রোবায়োটিক দেই তাহলে বায়োলক ট্যাবলেট দেই। হ্যাঁ, আর যদি না হয় তাহলে যদি বেশি সমস্যা মানে সালপাডিন 3 বেলা দেবো। প্রথমে 4টা দেবো, হয়তো বড় করে হিসেবে 4টা 5টা দেবো, পরের দিনে 2টা, পরের দিনে 2টা দিলে মোটামুটি ঠিক 3 দিনে শেষ, ঠিক হয়ে জি। যাবে। আর ডাক্তার লাগে না এখন। আগে যখন প্রথম আমি গরু পালন করতাম তখন মনে করেন যে ডাক্তার আসতো, এই পায়খানা হলে কি হইতো, ডাক্তার আসে ট্রিটমেন্ট দিত। এখন অনেক দিনের এক্সপিরিয়েন্স, কোনো ডাক্তার আমাদের এখানে আসা লাগে না। এই যে গরুকে ইনজেকশন দেওয়া, কৃমির ডোজ দেওয়া, আপনার যা কিছু এটা আমি নিজ হাতেই করি। এইদিকে আমাদের 21টা আছে, এইদিকে 21টা আছে। তার মানে এই লাইনে আপনার 21টা গরু আছে? 21টা, টোটাল 42টা। টোটাল 42। জি জি, টোটাল। আর এগুলো তো সবই ক্রস? জি, সবই ক্রস। এই গরুটা মোটামুটি মনে হয় আপনার 67,000 টাকা কেনা ছিল আর কি। এটা আমবাড়ির হাটে কেনা গরু আমার। হ্যাঁ, আচ্ছা। আল্লাহর রহমতে তার ফিটনেস ভালো আসছে। আরো আমার যেহেতু বিক্রির সময় আছে, আরো ভালো আসবে এবং ভালো রেজাল্ট হবে আপনি ইনশাআল্লাহ। কেন কিনেছিলেন গরুটা? গরুটা দেখছিলাম যে আপনার হলো পা মোটা আছে এবং আপনার উপরের হাড়টা দেখেন অনেক অনেক চওড়া আছে, কিন্তু আচ্ছা। পা মোটা আছে এবং বয়স, এটা 4 দাঁত গরু। আচ্ছা। এটা দেখি আমি কিনছিলাম। সাদা কালো গরুটা এটা আসলে উন্নত জাতের গরু। হুম। এই গরু আপনার হলো উন্নত খামারে ছিল গরু, কিন্তু এটাকে যখন কনসেপ্ট করাইতে পারেনি তখন বাজারে বিক্রি করছে। আমরা জাত ভালো এবং পাটা মোটা দেখে এটা কিনছিলাম। অনেক শুকনা ছিল, অনেক কম দামে কিনছিলাম। এখন আল্লাহর রহমতে অনেক স্বাস্থ্য ভালো হয়ে গেছে। আচ্ছা, যদি কোনো গরু এখানে আপনার হিট হয়, জি, এরকম কি হয়? হিট হয়েছিল 2-1 বার, খুব ভালো জাত দেখে বৃষ্টি দিয়েছিলাম, ওই বীজ হয় কনসেপ্ট করে না, মানে চেষ্টা করছিলাম ওই 2-1 বার। আচ্ছা, হ্যাঁ, ও হয় না আর কি। এই যে আপনি খামারটা করেছেন, এখানে কতজনের কর্মসংস্থান হয়েছে? মূলত এখানে আমার একটা ছেলে থাকে এবং আমি নিজে একটু হেল্প করি। হ্যাঁ, তার মানে একজনের কর্মসংস্থান হয়েছে? জি জি জি। পাশাপাশি আপনার কর্মসংস্থান হয়েছে কিন্তু? জি, আমি হেল্প করি ওর সঙ্গে টুকটাক। আচ্ছা, এভাবে চলছে। সুপ্রিয় দর্শক, একটা খামার কিন্তু শুধু একজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টি এরকম নয়, এটা আরো অনেক পরিবারের কিন্তু কর্মসংস্থানের একটা জায়গা। এবং উদ্যোক্তা শব্দটা কিন্তু এখান থেকে এসেছে, যে শুধু নিজের কর্মসংস্থান করে না, অন্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেয়, ব্যবস্থা হয়ে যায়, তাদেরকে উদ্যোক্তা বলে। আসলে আমরা উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়েই কিন্তু আমাদের দেশের উন্নয়ন সম্ভব, অন্যথায় নয়। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইতালির রাস্তায় যায় শুয়ে আছে, আবার ওই পানিতে পড়ে আছে। জি জি। আসলে আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে বড়, ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, মেলবোর্নে পড়ে। দেশের বাইরে গেলে অনেকে আসে না, আমি বলছি যে বাবা তুমি পড়াশোনা শেষ করে দেশে চলে আসো, আসি দেশে কিছু করো, দেশে আমাদের ভালো কিছু আছে। বাইরে হয়তো অনেক টাকা ইনভেস্ট করি মানুষ যায়, আসলে বাইরে কতটুকু
টাকা ইনকাম করতে গেলে কতটুকু কষ্ট বা কতটুকু মানে খাবার দাবার থেকে শুরু করে আমার ছেলে যেহেতু বাইরে থাকে, এটা নিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে যারা কিছু করতে পারবে বা যারা কিছু করবে, দেশেই করা সম্ভব, দেশেই করা সম্ভব, দেশে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু নিজেকে পরিশ্রমী, নিজেকে জানতে হবে, নিজেকে শিখতে হবে এবং আত্মপ্রত্যয়ী হতে হবে। জি। তো ভাই, আপনি আমাকে অনেক সময় দিলেন, যার কারণে যুবকথার পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি শেষবারের মতো অনুরোধ করব, আপনার যদি কোনো যুব সমাজ আপনার কাছ থেকে সহযোগিতা চায়, ইনশাল্লাহ করব আমি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।